বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার পরিষদ ছিল যেটা অধুনা লুপ্ত, এবং তার অন্যতম সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ফজলে হুদা বাবুল, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। আমার আপনার কাছে প্রথমেই একটু বুঝতে চাওয়া যে সরকারের সময় 2 মাসের খানিকটা বেশি সময় পেরোলো এবং ইতিমধ্যেই নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই এবং ব্যারিস্টার মঈন ফিরোজীও হয়তো তার সঙ্গে রিলেট করতে পারবেন, যে বিএনপি কি ইতিমধ্যেই পথচ্যুত নাকি লক্ষ্যে অবিচল? ধন্যবাদ জিল্লু ভাই, আপনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন উপস্থাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনার প্রত্যেকটা জিনিসই আমি ফলো করেছি 2010 সালেরও আগে থেকে, এবং সেটা আমি আজকে হাসতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। সেই সাথে আপনার জনপ্রিয় এই অনুষ্ঠানের সকল দর্শক, কলাকৌশলী এবং চ্যানেল আয়ের সাথে যারা যুক্ত সবাইকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। যেটা দিয়ে আপনি শুরু করেছেন যে লঘুপ্রষ্ট নাকি তার পথচ্যুত না লক্ষ্যে অবিচল, তার অভীষ্ট লক্ষ্যে অবিচল আছে। আসলে বিএনপিকে আপনি যদি বলেন এবং এই সরকারকে যদি বলেন, আমরা ছাত্র জীবনে একটা কথা শুনতাম, বিএনপি বিরোধী দল হিসেবে শক্তিশালী না হলেও বা সাকসেসফুল না হলেও সরকার খুব ভালো পরিচালনা করেন, এরকম একটা থিম ছিল, আপনিও জানেন। তো এই থিমের মূল কথা সেটা হচ্ছে যে বিএনপি যেভাবে সরকার পরিচালনা করেন সেটা হচ্ছে এখানে কোনো অভিনয়ের কোনো জায়গা থাকে না। বিএনপির রাজনীতিটাও যেরকম খোলামেলা, যেরকম ওপেন, যেরকম নিজেদেরকে গ্লোরিফাই করার রাজনীতি বিএনপিও কোনোদিনও করে না, ঠিক ওই একইভাবে সরকারেও বিএনপি কোনো কিছু রাগঢাক করে না সাধারণত। এক্সেপশনাল থাকে কিছু কিছু ক্ষেত্রে, 2-1টা ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন যে ফজলে হুদা আপনার টেরিটরিতে আপনার আসনে এই ঘটনাটা ঘটেছে, আপনি এটাকে লুকিয়ে রেখেছেন, এটা হয়তো একটা এক্সেপশনাল হবে। কিন্তু আপনি যদি ওভারঅল বিএনপির রাজনীতিটাকে যদি সামগ্রিকভাবে দেখেন এবং বিএনপির সরকারকে যদি দেখেন, আমরা সব কিছু খোলামেলাই কথা বলে খোলামেলাভাবেই জনগণ এটা জানতে পারে, বুঝতে পারে, মুক্ত চর্চার বুদ্ধি এবং মানুষের বাকস্বাধীনতাটাকে নিশ্চিত করা কিন্তু বিএনপির রাজনীতির একটা অন্যতম ভিত্তি, এটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে পথভ্রষ্ট হয়েছে, বা এটা যে কেউ বলতেই পারেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমি বিএনপির রাজনীতির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বলতে পারি বিএনপির লক্ষ্যভ্রষ্টও না, পথচ্যুতও না। বিএনপি সাধারণ মানুষকে নিয়ে কাজ করে, শুরু থেকেই করে, এখনও করছে, এবং সেই সুযোগ দীর্ঘ 24 বছর পর আবার বিএনপির কাছে এসেছে। এবং বিএনপি, আপনি মনে করেন বিএনপি তার অঙ্গীকার রক্ষায়, দেখুন বিএনপি তার অঙ্গীকার রক্ষায় কতটুকু বদ্ধপরিকর, আপনি যদি একটা খুব ছোট্ট একটা জিনিস খেয়াল করেন, সেটা ওটাতে আপনি আসবেন আমি জানি, কারণ যেখানেই যাচ্ছি এখন ওটাতেই আমাকে মুখোমুখি হতে হচ্ছে। সেটা হচ্ছে তেলের ক্ষেত্রে আসবেন। দেখুন বোরো কাটা শুরু হয়ে গেছে, এই আমি আসবার পরে গ্রাম থেকে আসবার সময় আমি দেখলাম বোরো কাটা শুরু হয়ে গেছে। এখন এসে কিন্তু ডিজেলের দামটা বাড়ানো হলো। তো এটা কেন? এটা হচ্ছে মানুষ, বিএনপি মানুষকে নিয়ে কাজ করে, মানুষ বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, এবং বিএনপি তার যেসব কর্মপরিকল্পনা নির্বাচনী ইস্তেহারে দিয়েছে, আপনি দেখেছেন প্রায় প্রত্যেকটাই বিএনপি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আপনি যদি দেখেন খাল কাটা, আমি নিজে উদ্বোধন করলাম, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করলাম যে আমরা ছোটবেলায় জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটতেন, এটাকে নিয়ে অনেকে বিরোধী রাজনৈতিক মতের লোকেরা অনেক রকমের ব্যঙ্গও করতেন। কিন্তু দেখুন এই খাল কাটার মাধ্যমে এটা বড় হয়ে বুঝতেছি যে এটার কতটুকু গুরুত্ব। আপনি দেশি মাছ কিন্তু এখন বিলুপ্ত, এখন কিন্তু এই যে জমিতে এত বেশি আপনার ইউরিয়া, পটাশ, ডিএপি দেয়, জমির উর্বরতা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে কিছুদিন পর। কিন্তু এই যে জমিতে যে হারে কীটনাশক দেয়া হয়, কিন্তু আমাদের যদি খালটা থাকে, জমির পাশে যদি
জলটুকু থাকে, পানিটুকু থাকে, সেখানে কিন্তু অনেক প্রজাতির জিনিস থাকবে এখানে। সেটা হচ্ছে আপনার সাপ থাকবে, ব্যাঙ থাকবে, কুচো থাকবে, কাঁকড়া থাকবে, মাছ থাকবে। এরা কিন্তু ওই ফসলের অনেক ধরনের কিন্তু পোকামাকড় তারা আহরণ করে খায়। এবার আমাদের এলাকায় এর আগের বার আমনে আমি দেখলাম, আমি কৃষক দল করি এই কারণে বলছি, এগুলো দেখি আবার মাঝে মধ্যে হেঁটে হেঁটে, যে একটা ঘাড় মরা অসুখ, অসুখের নামটা এলাকার লোকেরা দিয়েছে, এটা বৈজ্ঞানিক নাম কি আমি জানি না, ঘাড় মরা অসুখ বললেন। তাতে করে কি ওই ফসলটা যেখানে 25 মণ হারে পার বিঘা পাবার কথা, ওই ফসলটা 12-14 মণে চলে এসছে। এই যে ঘাড়মরা অসুখ, এটার কিন্তু ওষুধ আবিষ্কৃত হয়নি, কিংবা হইলেও যথার্থ প্রয়োগটা হয়নি কিন্তু। তো এই যে এটা কিন্তু হতেই থাকবে, আপনি যতই প্রকৃতিকে আপনি চ্যালেঞ্জ করে বসবেন, তার মানে কি এই খালটা কত রকমের উপকারে আসে। আপনি রবি শস্যের সময় আপনি দেখুন যে এই গমে কিংবা আপনার আলুতে, সরিষায় আপনি কিন্তু এই খালের পানিটা যদি বৃষ্টির পানি ধরে রাখেন, ওখানে আরও একটা জিনিস আসে, যে বৃষ্টির পানি আপনি দিবেন, এই যে বললাম বৃষ্টির পানি ধরে রাখা, উত্তরাঞ্চলে ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গায় এই বরেন্দ্র বহুমুখী ডিপের মাধ্যমে যে পানি তুলছে, পানির লেয়ার কিন্তু অনেক নিচে নেমে গেছে। সো 10 বছর পর কি হবে উই ডোন্ট নো। সো উপায় কি? উপায় হচ্ছে আমাদের প্রকৃতিকে ব্যবহার, মানে যথাযথ ব্যবহার করা, এবং সেইটা করতে গেলে আমাদেরকে এই খাল খননটা লাগে। এটা কিন্তু এই বড় হয়ে উপলব্ধি। তো এইরকম কাজ আপনি ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, আপনি এই যে শিক্ষাক্ষেত্রে বলেন, যে কাজগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মাত্র 2 মাস। আপনারা এটাকে 2 মাস বলছেন, আমি 2 মাস কিন্তু বলি না। কেন বলি না? নির্বাচনের পরেই, ইমিডিয়েট পরেই কিন্তু রোজা। আপনি জানেন বাংলাদেশের রোজা কিভাবে সেলিব্রেট হয়। রোজার পরে আপনি দেখেন সেই ব্যারিস্টার মঈন ভাই বলতে পারবেন যে কিরকম মানে দিন গেল আমাদের সংসদ সদস্যদের, যে আমরা শুক্রবারে পর্যন্ত করেছি, রাত 10টা পর্যন্ত করেছি বিভিন্ন অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে। কি একটা এখনো যাচ্ছে দীর্ঘকালীন একটা সংসদ, মন্ত্রীরা ভোরে যাচ্ছেন অফিসে, এরপর সংসদে বসছেন, প্রাইম মিনিস্টার, রাজনৈতিক কাজ, অফিস, সংসদ। এই 1 মাসের মধ্যে আমরা যেটা শুরু করেছি, আমার মনে হচ্ছে উল্টো আশাব্যঞ্জক। যতই চ্যালেঞ্জ থাকুক, আমি নিশ্চিত, আমি আশাবাদী, এবং আমি বিশ্বাস করি একজন ক্ষুদ্র বিএনপির কর্মী হিসেবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে, বা ম্যাডাম খালেদা জিয়ার সাথে রাজনীতি করবার সৌভাগ্য আমার হয়েছে। পরবর্তী জেনারেশন আমি নিশ্চিত এই কথাটা বলবেন যে একজন আপসীন নেত্রী, যে ম্যাডাম খালেদা জিয়ার যে রাজনীতির যে গতিপথ দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের কাছে, আমরা গর্ব ভরে বলতেই পারি ম্যাডাম খালেদা জিয়ার একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আমরা। সেটাও একটা বড় বিষয় জীবনের মনে করি। কাজেই আমি মনে করি এই দলটা পিছু পা হবে। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে, ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছে কি মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি কিছুটা ক্রিটিক্যাল হয়ে কথাগুলো বলি। প্রথমত প্রোজ অ্যান্ড কনটা একটু জানা দরকার। সেটা হলো 2 মাস আসলে একটা সরকারকে বিশ্লেষণ করা, বিবেচনা করা আদৌ কি যথার্থ সময় কিনা। আমার মনে হয় এটা সবাই আমরা এইটুকু বুঝি যে নতুন একটা সরকার আসলে তাকে একটা হানিমুন সময়ও দিতে হয়। এটা পৃথিবীতে একটা প্রচলিত নিয়ম। সেই ক্ষেত্রে 2 মাস এখনও পর্যাপ্ত না আমরা এই বিষয়ে যথাযথভাবে বিশ্লেষণ করার। কিন্তু তারপরেও কিছু বিষয় আছে, আমি দুদিক দিয়ে বিশ্লেষণ করছি। প্রথমত পজিটিভ সাইডগুলো কি? পজিটিভ সাইড হচ্ছে এই সরকার সময়টাকে মূল্যায়ন করছে। সময়ের মূল্যায়ন কিন্তু রাজনীতিতে আমাদের এই কালচারটা উঠে গেছে। বিশেষ করে রাজনীতিবিদরা সকাল 9টা অফিস করবে, এটা একটা অকল্পনীয় ব্যাপার বাংলাদেশের কনটেক্সটে। অনেকেই হয়তো এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে সকাল 9টায় অফিসে যাওয়ায়। প্রধানমন্ত্রী যে 9টায় যায়, মন্ত্রী বা অন্যরা তো এটা ব্যতিক্রম কিন্তু করতে পারে না। এই একটা কালচারের পরিবর্তনটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব, যে এই কালচারটা আমাদের দরকার ছিল। দ্বিতীয়ত হতো যে অনেকগুলো চ্যালেঞ্জেস, হঠাৎ করে একটা সরকার গঠনের প্রথম দিন থেকেই যে চ্যালেঞ্জেস কিন্তু শুধুমাত্র সরকার গঠনের আগে না, পরে না, আগেও আছে। কীরকম? এটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে যাচ্ছি। বিশেষ করে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে অর্থনীতির যে চ্যালেঞ্জটা ছিল, সেটা কিন্তু একটা পজিটিভ দিকে যাওয়ার আগেই এই যুদ্ধ চলে আসলো। বিশেষ করে আমি একটা ব্যাংকের সাথে আছি বলে জানি যে
সারা পৃথিবীর এই অর্থনীতিতে আমরা এই ইউক্রেন যুদ্ধটাকে বেস করে বাংলাদেশ ব্যাংকও অনেক ব্যবসায়ীকে ছাড় দিয়েছে, তফসিল করে দিয়েছে এই 1 বছর আগে। সেই পরিস্থিতিতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই পরিস্থিতি সামলানোর জন্য যে প্রস্তুতি দরকার ছিল এই সরকার কিন্তু সেই সময়টা পায়নি, কিন্তু এটাকে মোকাবেলা করতে হচ্ছে। আর এই মোকাবেলাটা কিন্তু খুব প্রাত্যহিক জীবনে আমাদেরকে এটাকে এফেক্ট করছে, বিশেষ করে জ্বালানি একটা বড় বিষয়। এবং আমি জানি না এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সমস্যা আকারেই সারা পৃথিবীর উপরে চাপিয়ে বসছে। সুতরাং আমরা এই চ্যালেঞ্জটা কতটুকু সামনের দিকে এটাকে মোকাবেলা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু নেগেটিভ সাইডটা যাই। সরকারের শুরুর দিকে কয়েকটা পদক্ষেপ মানুষের কাছে একটু প্রশ্নবিদ্ধ হয়েছে। যেমন কয়েকটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে সাধারণত খুব সহজে হাত দেয় না কেউ। একটা প্রতিষ্ঠানে হাত দিতে গেলে আপনি অল্টারনেটসটা দিতে হয়। যেমন আমরা দুদকের পুনর্গঠন যেটা নিয়ে কথা হচ্ছে, যখন ওখান থেকে দুদকের কমিশনাররা পদত্যাগ করলো, তার ইমিডিয়েটলি সরকারের কিন্তু দৃশ্যমান হওয়া উচিত ছিল যে আমরা এটা পরিকল্পনা থাকা উচিত ছিল যে আমরা ইমিডিয়েটলি এটা পুনর্গঠন করব। এটার যে ডিলেটা হচ্ছে এটা কিন্তু মানুষের কাছে একটা নেগেটিভ বার্তা দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টের সচিবালয়, যদিও একটা অধ্যাদেশের মাধ্যমে এটা শুরু হয়েছে, কিন্তু এটার কার্যক্রম কিন্তু অলরেডি চলমান এবং সেখানে কিন্তু বেশ একটা পর্যায়ে এগিয়ে গেছে। আইনমন্ত্রী নিজেই বলেছেন যে ওনারা নতুন করে আইন আনবেন, এটা পজিটিভ। কিন্তু আমার যেটা মনে হয় যে যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সুপ্রিম কোর্টের, বিশেষ করে আমাদের আইনের ক্ষেত্রে সবচেয়ে বড় মানুষের কাছে যে আস্থার জায়গা, সেটা হচ্ছে যে কোনোভাবেই যাতে সুপ্রিম কোর্ট প্রভাবিত না হয়, সেই প্রভাবিত মুক্ত হওয়ার জন্য সচিবালয়টার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে যদি এই আইনটাকে কাটছাট করে হলেও সাময়িকভাবে এটা চলমান রাখতো, অধ্যাদেশের যে কার্যক্রমটাকে আইনে পরিণত হুবহু করার দরকার ছিল না, ওনারা একটু এটাকে মডিফাই করে করতে পারতো, পরবর্তীতে পূর্ণাঙ্গ আইনটা আনতে পারতো। এই দুটো বিষয়ে মানুষের কাছে একটা সন্দেহের জায়গা তৈরি করছে যে তাহলে কি যে বিষয়টা নিয়ে গত 18 মাস অন্তর্বর্তী সরকার কাজ করেছে, যে সামগ্রিকভাবে পুনর্গঠন এবং সংস্কারের জায়গাটা, এখান থেকে বিএনপি সরে যাচ্ছে কিনা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বিএনপি সরে যাওয়ার কোনো কারণ নেই, কারণ সংস্কার না করে বিএনপির উপায়ও নেই। আমি এটা আপনার আগের শোতেও বলেছি যে সংস্কারটা বাধ্য বিএনপি করতে, কারণ বিশেষ করে সংবিধানের বিষয়ে যে 15তম সংশোধনীতে যেসব বিষয়গুলো এখন আছে সেগুলোর থেকে তো বিএনপিকে বেরোতে হবে। বেরোতে গেলে তো পঞ্চদশ সংশোধনীর সংস্কারটা এমনিতেই বিএনপি করতে হবে। তার সাথে জুলাই সনদের অঙ্গীকার, বিএনপির 31 দফার যে কমিটমেন্ট, সেখানেই তো বড় বড় সংস্কারের জায়গা রয়ে গেছে। এই সংস্কার বিএনপি করবে বলেই আমি বিশ্বাস। এত দ্রুত আমি এখান থেকে, বিরোধী দল যেভাবে এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করেছে, আমি মনে করি এটা করা ঠিক না। সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। বিশেষ করে সংবিধানের বিষয়ে আমি বারবার একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে সংবিধান যে কোনো সংস্কার করতে গেলে এটার সুদূর প্রসারী এটার প্রভাব কি হবে সেটা আগে থেকে না বুঝে করা উচিত না। হুটহাট করে আমি একটা জিনিস সংবিধান হাত দিয়ে দিলাম যাতে পরবর্তীতে এটা কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, পরবর্তীতে আরেকটা সরকারে সেটা আবার পরিবর্তন করছে, এই ধরনের সংস্কারের প্রয়োজন নেই। আমাদের এমন একটা সংস্কার দরকার যেটা সামগ্রিকভাবে এটা দীর্ঘদিন ধরে দেশ উপকৃত হবে, দল না, দেশ উপকৃত হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমার মূল্যায়ন হচ্ছে এই সরকারের শুরুর দিকে মানুষের মধ্যে যাতে আস্থার জায়গা তৈরি হয়, সেখানে আরও পিয়ারের জায়গাটা তৈরি করা দরকার ছিল। যে জায়গা তাদের বিশেষ করে দুদকের বিষয়ে আর সচিবালয়ের, সুপ্রিম কোর্টের সচিবালয় নিয়ে যে ধরনের কাজ করা উচিত ছিল, এখানে মানুষের মাঝে এটা ক্লিয়ার পিকচারটা দেওয়া উচিত ছিল যে আসলে আমাদের এই বিষয়গুলো সাময়িকভাবে আমরা এইভাবে করছি, বাট আমাদের পরবর্তী দীর্ঘমেয়াদী পরিকল্পনা এরকম। এই রূপরেখাটা পর্যাপ্তভাবে মানুষের কাছে আসেনি। সো মিস্টার বাবুল, আপনি শুনছিলেন এবং একজন বিপ্লবী, সম্ভবত খুব বিশ্বখ্যাত চে গুয়েভারার কথা হবে এটা, যে তিনি বলছেন যে বিপ্লবটা ইনিশিয়েট করেন ক্রেজি পিপল এবং সেটাকে রান করেন ব্রেভ পিপল, এবং সেটা সুফলটা বের করে আনবার যাদের দায়িত্ব তারা আসলে কাউবয়েডস।
সো আমি 24-কে বিপ্লব বলছি না, বাট অভ্যুত্থান, অনেকে এটাকে বাংলাদেশ এখন বিপ্লবও বলছেন। কিন্তু আপনাদের মধ্যে আমি কাওয়ার শব্দটা যদি ব্যবহার নাও করি, মানে অনেক রকমের দ্বিধা কাজ করছে কিনা, যে অঙ্গীকারগুলো করেছেন, দ্রুত কিছু কিছু প্রশ্ন ব্যারিস্টার মঈন রাখলেন। ধন্যবাদ। ব্যারিস্টার মঈন খুব সুন্দরভাবে বলেছেন, জিল্লু ভাই ভালোই একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন যে আমরা কি আসলে ভয় পাচ্ছি কিনা বা কোনো সন্দেহ আছে কিনা। সরকারে থাকলে এরকমটা অন্যরা বলবে, এটাতে বিএনপি খুবই অভ্যস্ত। আর আপনি জানেন যে বিএনপি কিন্তু মিডিয়ার আঁচড় খেয়েই বেঁচে থাকে, টিকে থাকে, এবং বিএনপির দিন শেষে জনগণের উপর ভরসা করেই চলে। আমি যদি মঈন ভাইয়ের লাস্টের কথা থেকেই আমি শুরু করি, যে ভেবে চিন্তে একটু বুঝে শুনে করা উচিত। আবার উনি বলছেন যে সুপ্রিম কোর্টটা এখনই এটা কেন কোনো মতে করলো না, কেন ছোটোখাটো করে হলেও, কাটাছেঁড়া করে হলেও অধ্যাদেশটা কেন করলো না। এর পূর্ণ ব্যাখ্যা আপনার সাথে যিনি ছিলেন, আমাদের এখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ ভাই, উনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। যদিও উনি ব্যাখ্যা দিতে উঠলেই আমরা দেখেছি বিরোধী দলের লোকজন, এখানে একটা খুব সিম্পল একটা লজিক, যে উনি তো সংস্কার প্রক্রিয়ার সাথে 8 মাস বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন, কাজে ব্যাখ্যাগুলো উনি দিবেন, এটা খুব স্বাভাবিক। এমন না যে উনি আমাদের আইনমন্ত্রী আইন জানেন না। আমাদের আইনমন্ত্রী কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রিলিয়ান্ট আইনজীবী মানুষ, এবং উনি আমি যে একটা গ্রুপ অফ কোম্পানিতে আমি যেখানে ছিলাম, আমাদের অপোজিশনকে উনি কিন্তু আইনগত সেবা দিতেন। তো আমরা দেখেছি যে উনি কতটা বুদ্ধিদীপ্ত মানুষ, আমি পেশাতেও দেখেছি। বিশ্ববিদ্যালয়ে আমার পাশের রুমে থাকতেন, আমরা দেখেছি হাউ মাচ উনি মানে চর্চা করতেন জ্ঞানের। তো ওনার পক্ষে যে খুবই সম্ভব, এটা খুবই ইজি একটা বিষয়। তাছাড়া ওনার পুরো প্র্যাকটিসিং লাইফটাই সেটা বলে। সরি, আমি ওনার সম্পর্কে বেশি বলে ফেললাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মাননীয় আইনমন্ত্রীও ডিটেল ব্যাখ্যা দিয়েছেন, সংসদে এটা লিপিবদ্ধ আছে, এবং স্পিকার এখানে রুলিং দিয়েছেন, এবং আমরা বলেছি যে কেন এই অধ্যাদেশগুলো আমরা নিয়ে কাজ করলাম না এখন, এটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। দেখুন, একটা ব্যাখ্যা যদি আপনাকে বলি, যেটা নিয়ে অনেকে খুবই সোচ্চার, বিএনপি তাহলে কি করছে, খুবই অনেকে শঙ্কিত, এমনকি সাধারণত একজন মানুষও কিন্তু প্রশ্ন করছে, যেটা সত্য কথা। ওই যে আমরা যে ন্যারেটিভটা আমরা কিন্তু মার্কেটিং করি না বিএনপি, এটাও একটা বিএনপির রাজনৈতিক আপনি স্ট্যান্ডও বলতে পারেন, যে এখানে ন্যারেটিভের তো প্রয়োজন নাই। প্রয়োজনটা হচ্ছে আমরা বলেছি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আমরা যেটা স্বাক্ষর করেছি, যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো আমাদের যে মত দিয়েছি ওই মত অনুযায়ী আমরা করব, এবং যে কারণেই জনগণ কিন্তু আমাদেরকে, সেজন্যই জনগণ কিন্তু আমাদেরকে রায় দিয়েছেন। কেউ কেউ একটা কথা বলেন, তাহলে গণভোটের এটা ওই অধ্যাদেশ এইটা সেটা। গণভোটের জন্য যে আদেশটা দিয়েছিলেন, এই আদেশটা আইনগত হোক বেআইনগত হোক যাই হোক, বিএনপি কিন্তু এখানে ভোটে অংশগ্রহণ করেছে, গণভোটেও বিএনপি ভোটও দিয়েছে। বিএনপির ভোট ছাড়া তো 70% ভোট পায় না, এটা তো একটা নির্মোহ সত্য কথা। কিন্তু তার পাশাপাশি এই ভোটটা হয়েছে, আমরা রায় পেয়েছি, সেই রায় অনুযায়ী আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। ওই ভোটের ব্যালটেও মঈন ভাই, আমি নিশ্চিত আপনিও ভোট দিয়েছেন, জিল্লু ভাই ভোট দিয়েছেন, ওখানে কিন্তু ঘতে একটা কথা লেখাই ছিল রাজনৈতিক, না আমি দেখার সৌভাগ্য হয়নি, কারণ এটা এত ক্রিটিক্যাল ছিল। আমি মানে একজন গ্রামের রাজনীতিবিদ হলেও একটু হালকা লেখাপড়া করেছি, কিন্তু সেখানে আমি উপরের 3টা কিছুই বুঝিনি, যেটা সত্য কথা। তবে ঘটা আমাকে খুবই উৎসাহিত করেছে হাতে ভোট দিতে। ঘতে বলছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। আমি হাতে ভোট দিয়েছি, আমার লোকজনকেও বলেছি হাতে ভোট দিন। তো এখন আমরা তো সেই অনুযায়ী চলছি, জনগণের রায় নিয়েই আমরা চলছি, জনগণের রায় আমরা বাস্তবায়ন করব, এবং আমরা যা যা বলেছি, আপনি 31 দফার কথা বলেছেন, আমরা 31 দফা পালন করব। এবং আমাদের যদি কোথাও কোনো ব্যর্থতা থাকে, ব্যর্থতা থাকতেই পারে, রাজনীতিতে তো আর 100 কোনো দিনও আমরা এটা আশা করছি না, কেউই করে না। এটা আমেরিকায় হয় কিনা আমি জানি না, ব্রিটেনেও হয় কিনা জানি না। তবে নির্বাচনী ইস্তেহার আমরা
পালন করার সর্বাত্মক চেষ্টা করব। আমাদের 31 দফা আমরা ইমপ্লিমেন্ট করার সর্বাত্মক চেষ্টা করব। আমরা করছি অলরেডি, ইতিমধ্যে উই আর অন দ্য ট্র্যাক অলরেডি। তো সেইখানে যে 13টা আইন নিয়ে কথা উঠছে, এই 13টা আইন এই সংসদে এই বিরোধী দলকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, এবং সেটা আপনি যেটা বলেছেন যে যথাযথভাবে যেন হয়, যেটা আবার যেন কিছু করতে না হয়, একটা সংবিধান যেন প্রপারলি সংশোধন করা হয়, সেই কাজটা আমরা করে আইন প্রণয়ন করব। আপনি দেখেছেন যে যেটা গুম অধ্যাদেশ নিয়ে কথা আইনমন্ত্রী যেটা বলেছেন, যে একটা মানুষ যখন গুমের শিকার হবে তখন এই আইনটা যে জায়গায়, মানে আপনি দেখবেন যে ওখানে একটা জিনিস আছে যে 1 বছরের মধ্যে সে ঘোরাফেরা করে কোনো কিছু না পেলে এই মানে মানবাধিকার কমিশন তাকে বলতে পারে যে ঠিক আছে, তুমি তোমার আইনগত ব্যবস্থা নিতে পারো। তারপর তো এটার কোনো কনক্রিট কোনো কিছু ওখানে দেয়া হয়নি, এবং সেটা বিএনপি নিজেও জানে। এ কারণে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে। কাজে আমরা মনে করি আমরা জনগণের সাথে বিএনপি কোনোদিনও ধোঁকা দেয়নি। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে কাজ করার রাজনৈতিক দল বলে আমি বিশ্বাস করি না। ভুলভ্রান্তি থাকতে পারে। কাজে আমরা যেটা জনগণকে কমিটেড, সেই কাজগুলো আমরা অবশ্যই করব। আপনি যে কথাটা বলেছেন দুদকের পুনর্গঠনটা দিলে হচ্ছে, তাই না? এই তো একই উত্তর। তো দুদকের পুনর্গঠন আপনি ওভার দ্য নাইটে আপনি দেখুন, আবার ওই কথাই আসছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো নিয়োগের ক্ষমতা একটা স্পেসিফিক জায়গায় আছে নাকি? কিন্তু ব্যাংকিং সংক্রান্ত আরও কিছু সিদ্ধান্ত ইতিমধ্যেই নানা প্রশ্ন তুলেছে। দেখুন, আপনি যখন অর্থনীতির একটা সিদ্ধান্ত নেবেন, সমালোচনা থাকবে। অ্যাডাম স্মিথ যখন একটা তত্ত্ব দেন, আরেকজন অর্থনীতিবিদ কিন্তু সমালোচনা করে। এটা কিন্তু অর্থনীতির আরেকটা তত্ত্ব, যে চাহিদা বাড়লে দাম বাড়বে। ঠিক আছে, এটা কিন্তু অর্থনীতির তত্ত্ব। আবার অনেক সময় যোগান যদি বাড়ে, দাম তখন কমে, এটার ব্যত্যয়ও আছে। কাজে সমালোচনা থাকবে অর্থনীতিতে। এই জায়গাটাতে একদম যে আপনি কাট থ্রু করবেন তেমনটার অপশন কম, কিন্তু আপনার তো কিছু বেসিক মানে ক্যারেক্টার তো থাকতে হবে। সেই ক্যারেক্টার হচ্ছে এটা কি দেশের সাথে হচ্ছে কিনা, জনগণের স্বার্থে হচ্ছে কিনা, আপনার সাধারণ মানুষের উপকারে আসছে কিনা, আপনার এখানে কোনো করাপশন জড়িত কিনা, এখানে স্বজনপ্রীতির মাত্রাটা কতটুকু। এই জিনিসগুলো তো গণতন্ত্রের জন্য আমার মনে হয় যে বেসিক জিনিস। সেখানে আপনি বলতে পারেন একটা সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিদ্ধান্তটা ভুল হতে পারে বা আংশিক ভুল হতে পারে, সেটা অন্য সমালোচনার বিষয়। তো কাজে আমার মনে হয় না যে জনাব তারেক রহমানের হাতে এই দেশের কোনো ক্ষতি হবে। জিয়া পরিবারের হাতে এই দেশের এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়েছে কিংবা তারা কোনো কিছুর ক্রেডিবিলিটি কখনো নিয়েছে, এইটা আমি ব্যক্তিগতভাবে দেখিনি। বরঞ্চ তারা গোপন রাখতেই বেশি অভ্যস্ত। আমি এই প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা গল্প করি, যেহেতু সেন্ট্রাল ব্যাংকের কথা উঠলেন। উনি যখন ক্ষমতায়, ওনার সম্ভবত ফার্স্ট কাজিন অথবা আপন ভাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তো তাকে, উনি বেশ দক্ষ মানুষ, কিন্তু তাকে তখন সেখানে গভর্নর রিটায়ার্ডের পর দেয়া হবে এটাই সবাই আজম করতেছিলেন। তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে ওটা আসেনি কেন, ওনার তো হওয়ার কথা ছিল এই পোস্টে, উনি কিন্তু অবলীলায় উত্তর দিয়েছেন ওনার একটাই অযোগ্যতা, উনি আমার ভাই। সো দ্যাট ইজ দ্য বিএনপি এবং জিয়া পরিবার। এবং আমি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য না হলেও কিছুদিন আমি জনাব তারেক রহমানকে দেখেছি, তার চলাফেরা, এবং তখন আমার কাছে মনে হয়েছে যে না, উনি যেটা মুখে বলেন ওটাই সত্য, এটার মধ্যে কোনো অভিনয় নাই। মিস্টার ফজলুল, ব্যবসা মনিফিরোজা। যে এখন আমার মনে হয় আমি এই ব্যাক অ্যান্ড ফোর্থ না বলে আমি মানে প্র্যাকটিক্যাল কয়েকটা পয়েন্ট একটু রেজ করি। বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থায় আমরা এই মুহূর্তে দেশকে নিয়ে ভাবনার জায়গাটা কোন পর্যায়ে থাকা উচিত, কি করা উচিত, সরকার কিভাবে কি করবে, সেটা সরকারের নিজস্ব পরিকল্পনার অংশ। কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা কি আশা করি? প্রথমত, এই বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক কাঠামো, বিশেষ করে এটা খুবই আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাব, এবং আমাদের কিন্তু অর্থনীতির ভিত্তিটা খুবই নড়বড়ে।
আমাদের বৈদেশিক মুদ্রা আয় হয় দুটো জায়গা থেকে। একটা হচ্ছে প্রবাসীদের একটা কষ্টার্জিত আয়, আরেকটা হচ্ছে গার্মেন্টসে, বিশেষ করে শিল্পের মধ্যে গার্মেন্টসটাই মূল রপ্তানির জায়গাটা। এই দুটোই কিন্তু খুবই একটা নরবরে সেক্টর। বেশ করে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ যদি কোনো কারণে প্রলম্বিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে কিন্তু আমাদের প্রবাসীদেরকে চাকরিচ্যুত করা হবে। এখনই অলরেডি এই যে ইরাক ওয়ারের পর থেকে ইরাক, লিবিয়া, এরপরে সিরিয়ার অবস্থা, এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী কিন্তু বাংলাদেশে চলে এসছে নীরবে। তাদের বিশাল একটা গ্রুপ আছে যারা কিন্তু পারিবারিকভাবে মানে কষ্টের মধ্যে আছে। এখন যে ইরান যুদ্ধের কারণে বিশেষ করে আমাদের একটা বড় সেক্টর হচ্ছে আরব আমিরাত, সেখানে কিন্তু অর্থনীতির যে চাকাটা ছিল সেটা অচল হওয়ার একটা জায়গা চলে যাচ্ছে। এবং আরব আমিরাতের ভবিষ্যৎ কি, এটা কিন্তু অনেকে মনে করছে এটা ডেজার্টেড প্লেস হয়ে যেতে পারে, কারণ এটা আর্টিফিশিয়ালি তৈরি। এখানে কমপ্লিমেন্ট করতে চাই, আপনাকে একটা ডেটা দিতে চাই। আমি আজকে একটা বাহরাইন টাইমসের একটা নিউজ পড়ছিলাম, 58 বিলিয়ন ইউএস ডলার লাগবে তাদের যে পাওয়ার সেক্টর, পানি সেক্টরের যে পুনর্গঠনে লাগবে। আমি দেশের প্রসঙ্গ নিয়ে বেশি থাকি, কারণ হচ্ছে যে আমি এগুলো কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট বলছি। তাদের দেশে তো ডেফিনেটলি অবস্থা এখন যা দাঁড়িয়েছে এটা অনেক পিছিয়ে গেছে। আমাদের কি হবে? আমাদের প্রবাসীদের যদি ছাঁটাই শুরু হয়, যেটা এখন হচ্ছে অনেকের জীবনের ভয়েও চলে আসছে, কিন্তু চাকরিচ্যুত হয়ে গেলে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা দেশে ব্যাক করবে, এবং তাদের কারণে যে আমাদের অনেকগুলো পরিবার ডিপেন্ডেন্ট, এই পরিবারগুলোর অর্থনৈতিকভাবে একটা বড় বোঝার একটা জায়গা তৈরি করবে। এইটা একটা, আমি বললাম যে আমাদের অর্থনীতির দুইটা চালিকা শক্তির একটা অংশ। আরেকটা হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যাংকের সাথে থাকা আমার একটা অভিজ্ঞতা এই জন্যে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যক্তি নির্ভর শিল্প। এখানে মালিকরা কেউ বিদেশে চলে যাবে, গার্মেন্টস বন্ধ করে দেয়, হাজার হাজার লোক আনএমপ্লয়েড হয়ে যায়। কেউ হয়তো ব্যাংকে ডিফল্টার হচ্ছে, লোন পাচ্ছে না, সাথে সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। একটা পরিসংখ্যানে দেখেছিলাম যতগুলো গার্মেন্টস চালু হয় তার চেয়ে বন্ধ তার চেয়ে বেশি হয়। তার মানে আমাদের অর্থনীতির মূল যে জায়গাগুলো এখন আমরা যার উপরে ভিত্তি করে আমাদের বৈদেশিক অর্থায়ন করি, সেই দুটো জায়গায় খুবই একটা খারাপ অবস্থা আছে। এই জায়গায় আমার চিন্তাভাবনা, যেটা আমি মনে করি যে বর্তমান সরকারেরও যে অনেকগুলো পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় জানি, এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী শিল্পায়ন হওয়া উচিত, যে শিল্পায়নগুলো আমাদের কোর সিস্টেমে যাবে, যে শিল্পায়নগুলো আমরা কোনো ব্যক্তি নির্ভরতার মধ্যে থাকবো না। আগে যেগুলো ছিল, জুট মিল ছিল, তারপর বড় বড় কলকারখানা যেগুলো ছিল, বেশ করে আপনার এই চিনি সেক্টর ছিল, তারপরে বস্ত্র সেক্টর ছিল, এই জায়গাগুলোর উপরে সরকারের একটা বড় ধরনের ফোকাস করা উচিত। কৃষি, ভাই যেহেতু কৃষির সাথে সম্পর্কযুক্ত, আমার মনে হয় উনি কমপ্লিমেন্ট করতে পারবে আমার সাথে। কৃষির আধুনিকায়ন যেটা দরকার, একটা আমি আমাদের গ্রামে, যেহেতু আমিও রাজনীতির সাথে একটু সম্পর্ক আছে, এলাকায় আসা যাওয়া হয়, একটা জমি যেটা দাদার জমি ছিল, সেই জমি বাপ চাচাদের মধ্যে ভাগ হওয়ার পরে এখন ছেলে মেয়েদের মধ্যে ভাগ হতে যে আইল সিস্টেম করি, আমরা আইল বলি, আপনি জানেন আপনারা কি বলি, আইল দিতে আল, এই আল বা আইল এইটা দিতে দিতে এখন জমির যে অবস্থা, ওখানে আর চাষাবাদ যোগ্য না। আপনি ট্রাক্টর তো দূরের কথা, পাওয়ার টিলার নিয়ে যেতে পারবেন না। এবং এখানে একটা ইগো কাজ করে যে একবার যখন ভাগ হয়ে যায় তাকে এখানে আইল দিতেই হবে। তার মানে এই জমিগুলোর যে শক্তি, এই জমিগুলোর যে ব্যবহার, এই ব্যবহারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাতে সমন্বিত কৃষি ব্যবস্থা করা যায় কিনা। আমার এলাকায় একটা পাইলট প্রজেক্টের ব্যাপারে আমি নিজেই চিন্তাভাবনা করছি, কৃষকদের সাথে কথা বলছি, যে এই যে কোঅপারেটিভ সিস্টেমে যে একটা সিস্টেম ছিল, যেখানে এই আইলগুলো ভেঙে দিয়ে এখন যেহেতু ডিজিটাল ম্যাপিং করে সব কিছু করার সুযোগ আছে, ওনারশিপ নিয়ে আগে যেটা তো আইল ঠেলতো বলতো, এটা যে এখান থেকে একটু সরিয়ে দিলে আমার জায়গা একটু বড় হয়ে যাবে। এখন সেই জায়গায় যেহেতু আধুনিক সিস্টেমে এটা সুযোগ আছে নির্ধারিত করে দেয়া কোন অংশটুকু আমার, যদি সমন্বিত কৃষি ব্যবস্থা চালু করা যায়, সেখানে ব্যাংক সেক্টর থেকে পর্যাপ্ত যদি ফাইন্যান্স করা হয়, আধুনিকায়ন করা হয়, তাহলে আমাদের ভবিষ্যতে কৃষি নির্ভর অর্থনীতি, সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই দুটোর উপরে মূল ফোকাসটা যদি
তাহলে গার্মেন্টস এবং প্রবাসীদের আয়টা কমপ্লিমেন্টারি হিসেবে আসবে। এই জায়গাতে আমাদের খুব বেশি জরুরি ফোকাস করা, না হলে কিন্তু আমরা এই বৈদেশিক ধাক্কায়, বৈশ্বিক যে যুদ্ধ পরবর্তী যে ধাক্কাটা আমাদের উপরে আসবে, এখান থেকে বেরোতে পারবো না। জি, এটা বাবুল। অনেক কিছু চলে আসছে এবং থ্যাংক ইউ, মানে অনেক সম্ভাবনার কথা বলেছেন ব্যারিস্টার। মনে হলো একজন হিসাব বিজ্ঞানীর মতো বা অর্থনৈতিক বোদ্ধার মতো উনি কথা বলেছেন, একজন ব্যারিস্টার। এটা খুবই বিশাল বিষয়। আইনজীবীদের সব বিষয়ে কম বেশি জ্ঞান থাকতে, কারণ তাদের যে সব ধরনের কিছু থাকে, সব ধরনের ক্লায়েন্টস থাকে। এটাই প্রমাণ দিলেন আপনি। দেখুন, প্রথমে যে আপনি কথাটা বলেছেন যে রাষ্ট্রকে ভাবনার জায়গা, আসলে আমাদের টকশো বলেন, সব জায়গায় আমাদের ওই অল্টারনেটিভ জিনিসগুলোই আমাদের ভাবা উচিত। একটা রাজনীতিবিদ কি করছে, একটা রাজনৈতিক দল কি করছে, তার চেয়ে বড় কথা আমি কি করছি, আমরা কি করতে পারি, আমরা সবাই মিলে কি করব। সবাই কিন্তু সবার সাথেই সম্পৃক্ত। যখন রাষ্ট্রের ভাবনা, আপনি যথার্থই বলেছেন যে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা খুবই ভঙ্গুর, এটা আমারও ব্যক্তিগত চিন্তা। দল করলেও বিএনপি কোনোদিনও দলকানা তৈরি করে না, আমাকে করেনি অন্তত। তো সেইখানে আপনি যেটা বলেছেন যে এই যে দর্জি ব্যবসা, কাপড় আপনার না, বোতামও আপনার না, জিপারও আপনার না, সুতাও আপনার না, আপনি হচ্ছেন, আমাদের ছোটবেলায় বলতো দর্জি বা খলিফা বলতো ছোটবেলায়। কেন খলিফা বলতো, এটার কারণ আমি এখনো, খলিফা হারুনুর রশিদ বেঁচে থাকলে হয়তো জিজ্ঞেস করা যেত। তো আমরা কিন্তু ওই কাজটুকুই করছি, এবং এই কাজটুকু করবার মধ্যে আমাদের যে অসততাটুকু, কারণ এইটার মধ্যে আমি গার্মেন্টস ব্যবসায় কাজ করিনি, কিন্তু আমি ওই কাপড় বহন করা কোম্পানিতে কাজ করেছি, মানে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, ফ্রেট ফরওয়ার্ডিং, ওয়্যার হাউজিং, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, এই কাজগুলো আমি করেছি। তখন আমি দেখেছি যে কি হারে এ দেশে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, হংকং, দুবাই, এই ডেস্টিনেশনগুলো ইউজ করা হয়েছে। আপনি গার্মেন্টসের মালিক, বাংলাদেশ থেকে আপনি গার্মেন্টস পাঠাচ্ছেন, আপনি ইম্পোর্ট করে নিচ্ছেন কোথায়? হংকংয়ে। কারণ আপনার ওখানে আরেকটা কোম্পানি আছে আপনার ভাইরা ভাইকে দিয়ে। ভাইরা ভাই বললাম, আমাদের এলাকায় ভাইরা ভাই মানে বলে ঘাটার কুটুম্ব, মানে রাস্তার আত্মীয়। তো ভাইরা ভাই ওখানে আছেন, ওনার নামে আরেকটা কোম্পানি আছে, ওই কোম্পানিটা আপনাকে অর্ডার প্লেস করলো, আপনি এখান থেকে টাকাটা, গার্মেন্টসটা পাঠালেন, আপনার ভাইরা ভাই আপনাকে টাকাটা পাঠিয়ে দিলেন। আর আপনার ভাইরা ভাই দ্বিগুণ দামে এই জায়গাটায় আপনারই বায়ারের কাছে আবার এটা পাঠিয়ে দিল জার্মানির হামবুর্গে, টাকাটা আসলো ওইখানে। এরকমটা অনেক দেখেছি। এরপরও তো আরও অনেক কাহিনী আছে আমাদের দেশের। এখনও ব্যাংকিং, আপনি ব্যাংকে ছিলেন, আপনি জানেন হাউস বিল অফ লেডিংটা রিকগনাইজ হয়েছে এদেশে কবে, কোন সাল থেকে? এখন পর্যন্ত এদেশে ডবল মাস্টার যেটা বলে বিল অফ লেডিং, আমি বাংলাদেশ থেকে যদি ফ্লাইটে গার্মেন্টস পাঠাই সে জেনুয়াতে বা হামবুর্গে বা ফ্র্যাঙ্কফুটে, ধরুন ফ্র্যাঙ্কফুটে পাঠালাম, বাংলাদেশ থেকে যদি এখন আমার $5 হয় পার কেজি রেট গ্রস ওয়েটের উপর, সেইখানে আমার দুবাই থেকে কিন্তু $2.5। কিন্তু আমি যদি ফার্স্ট লেগ আমি দেশীয় কোনো ক্যারিয়ার দিয়ে নিই, সে ইউএস বাংলা অথবা আপনার নোভো কিংবা আপনার যে কোনো একটা বিমান, আমি যদি ওখানে নিয়ে যাই, কার্গোটা নিয়ে যেয়ে আমি যদি ওখানে কার্গোটা অফলোড করে যদি সেকেন্ড আরেকটা ক্যারিয়ারে ওখান থেকে আমি এমিরেটসেই যদি পাঠাই, আমি $2.5 রেট পাচ্ছি। আমাকে $1 থেকে $1.5 বেশি রেট দিতে হচ্ছে শুধুমাত্র এখান থেকে ডাইরেক্ট পাঠাতে। কেন পাঠাতে হচ্ছে? কারণ আমি যে টাকাটা ওখানে রেমিট করব ওইখানকার ক্যারিয়ারকে, এটার জন্য কোনো আইন দেশে তৈরি হয়নি। বছরে প্রায় $12 বিলিয়ন অতিরিক্ত ফ্রেট যায় শুধু এয়ার ফ্রেটে। এটা নিয়ে আমি নিজে বাংলাদেশ ব্যাংকে অনেক দৌড়ঝাঁপ করেছি, অনেক কিছু করেছি, এই ক্যালকুলেশন দেখিয়েছি। একজন ডিজিএম ছিলেন আমার ডিপার্টমেন্টের বড় ভাই হিসেবে, ফেভার করেছেন, অনেক আইডিয়া দিয়েছেন। ফাইনালি গভর্নরের কাছে ওখানে যে এটা অনলাইনে আপলোডও হয়েছে, তো আইন পাসটা হয়নি। সো সেকেন্ড মাস্টার বিল অফ লেডিং কিন্তু হয়নি। ইটস বিকজ এই টোটাল সাপ্লাই চেনের যে মানুষগুলো ওই জায়গায় বসে নেই, তারা হয়তো হয় দেশপ্রেম নাই, না তারা জানে না যে এই যে এটা একটা বিষয় আমি বললাম। আরেকটা মূল যে বিষয় সেটা হচ্ছে এই গার্মেন্টসের মধ্যে যে একটা বিভিন্ন স্তরের ইস্যু, সেই ইস্যুটা আর কি বলার ক্ষেত্রে আমি এটাতে আসলাম। তবে এখানে আরও একটা বড় ইস্যু কি জানেন,
যে এখানে শ্রমিকদের যে দেখভাল না করার বিষয়টা থাকে। আমরা ইন্টারন্যাশনাল শ্রমিক স্ট্যান্ডার্ড করতে পারিনি। রানা প্লাজার পর কিছুটা হয়েছে, ওই যে আবার বাঙালিরা যখন বা বাংলাদেশিরা যখন কোনো হোঁচট খায় তখন কিন্তু তারা আবার তৈরিও হয়। এটাও কিন্তু একটা হোপ বাংলাদেশের জন্য। ভারত যখন গরু দেয়া বন্ধ করলো বাংলাদেশে, আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল গরু উৎপাদন শুরু হয়ে গেল। কাজে আমি মনে করছি যে বিদ্যুতের যে অবস্থাটা, আমরা যদি বায়োগ্যাস কিংবা সোলার, যেটা পাকিস্তান ইতিমধ্যে প্রায় 45 থেকে 50% তাদের নিজস্ব মানে রিনিউয়েবল এনার্জিতে তারা অলরেডি চলে এসছে। তো আমরা কিন্তু এই ইয়েগুলোর দিকে হয়তো আগামীতে যাব, সরকারেরও নিশ্চয়ই পরিকল্পনা আছে। কাজে গার্মেন্টসটার আরেকটা বড় বিষয় হচ্ছে, উনি লেফট রাজনীতি করতেন এক সময়, তো আমিও কিছুটা মানসিকভাবে এরকম মানুষ। আপনি শুধু ইউরোপ অ্যান্ড আমেরিকানরাই কি গার্মেন্টস পরে নাকি? আরও তো কেউ পরে। তো আমাদের কেন 80% গার্মেন্টস শুধুমাত্র এই দুটো দেশেই যেতে হবে? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? কেন চায়না না, কেন ইন্ডিয়া না? এখানেই তো 2 বিলিয়ন আছে। তো আমাদের এই যে, এবং এর সুযোগটা কি নাই, তারা বিভিন্ন আপনাকে ক্লজেস দিয়ে দেয় আপনাকে, যে ইউ মাস্ট গো থ্রু অল দিস। তো আমরা তখনই ওখান থেকে আসবো, আপনি যেটা পারফেক্টলি বলেছেন, আমাদের অর্থনৈতিক কাঠামোটা যখন নিজস্ব হবে, আমরা যখন সুই পর্যন্ত ইম্পোর্ট করা বন্ধ করব, লাইট, বাল্ব, নাটস, বোল্ট পর্যন্ত আমরা চায়না থেকে বন্ধ করব। ওখানে আরও একটা বড় খেলা হয় ইম্পোর্টেও, পিপিসিসির খেলা, যেটা বিল অফ লেডিংয়ের ভাষায় বলে প্রিপেইড অ্যান্ড কালেক্ট, মাস্টার প্রিপেইড, হাউস কালেক্ট। এমন একটা কাহিনী অবস্থা আপনি চিন্তা করতে পারবেন না সেখানে কি হয় এদেশে, মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বলছি। তো ওই জায়গাটাই কিন্তু আমরা এখনও কিন্তু আপেল, আঙ্গুর এবং কমলা বিদেশ থেকে এনে খাই, এবং এগুলো দিলেই নিজেদেরকে অ্যারিস্টোক্র্যাট ভাবি। আমরা আতাফল খেতে ভুলে গেছি, আমরা বন কাঁঠাল খাই না। আমাদের দেশে আনারসের আমরা বহুবিধ কিন্তু ব্যবহার করি না। আমরা এমনকি এদেশ, আমি রাজশাহীর লোক, নওগাঁর লোক, আমার সেজান জুস কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসতে হয় এখনো। যে আমরা যখন আমাদের প্রপার জাতীয়তাবাদটা আমরা নিজেদের মধ্যে নিয়ে আসব, তখন কিন্তু আমাদের অর্থনীতির ভিত মজবুত হবে। কারণ আমরা বাইরের উপর আমাকে বাইরে মানে র ম্যাটেরিয়াল আনার জন্য বা আমার নিজের ইয়ের জন্য আমার কিন্তু বাইরে টাকা পাঠাতেও হবে না। এবং এই গার্মেন্টসের থেকে আমরা যদি বের হয়ে এসে অন্য যেমন হালকা মেশিনারিজ ইন্ডাস্ট্রি, যেখানে শ্রমঘন, মানে আপনার তো গার্মেন্টসের একটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনার ব্যাপক হারে শ্রমঘন ইন্ডাস্ট্রি। এইটাকে আমরা যদি শিফট করতে চাই, আমাদেরকে কিন্তু হালকা শিল্পের দিকে যেতে হবে, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের দিকে যেতে হবে। আমরা সব কিছু ইম্পোর্ট যদি বন্ধ করতে পারবো না, অন্তত র ম্যাটেরিয়াল আমাদের স্টিল নাই, আমাদের মানে মানে খনিজ কিছু ইয়ে আছে, আমি স্টিল নিয়ে আসি, আমি এখানে গাড়ি বানাই, প্রগতি তো বানাচ্ছে। কেন আমাকে মানে টয়োটা ছুটতেই হবে? কেন বাংলা কার হবে না? বাংলা ক্যাট যদি থাকে, এদেশে ব্যবসা করছে, কিন্তু বাংলা কার্ডটা কেন হয় না? এখনো কিন্তু অ্যাম্বাসেডারতেই চড়ে ভারতীয়রা। আর সবশেষ যে কথাটা আপনি বলেছেন কৃষির কথা, এটা একটা এক্সেলেন্ট আইডিয়া আপনি বলেছেন। সেই সাথে আমি বলতে চাই, শুধু আধুনিকায়ন বলতে ওই শুধু মানে মার্জার বা ইকুইপমেন্টের বিষয় না, এখানে সবচেয়ে বড় সমস্যাটা কি হয়, এবার আলুতে প্রত্যেকটা কৃষক এটাতে মার খেয়েছে। এবং প্রত্যেকটা ফসলই এখন কেউ আর নিজে কৃষক হতে চায় না, বর্গা দেয়, গরিব মানুষরা এখন কৃষক হচ্ছে। একসময় সচ্ছল লোকেরা কৃষক ছিল, কিন্তু যারা ডে লেবার ছিল তারা এখন কৃষকে পরিণত হয়েছে। মানে এই জায়গা থেকে সরে আসতে কেন? কারণ ফসলের দাম হয় না, প্রফিটেবল হয় না। এইটাকে প্রফিটেবল করবার দুটো তথ্য, মানে সারা বাংলাদেশে কতটুকু আলু হলো, কতটুকু কপি হলো, কতটুকু কনজামশন আছে, রিকোয়ারমেন্ট কত, ওইটার উপর যদি মাঠ লেভেলের যেসব কৃষি কর্মকর্তারা আছে, সরকার যদি এটিকে সমন্বয় করতে পারে, সেই অনুযায়ী যদি ফসল উৎপাদন হয়, আপনার লোকাল কনজামশনই তো প্রায় সবই, বরঞ্চ এক্সপোর্ট করা সম্ভব হবে। কাজে আমার মনে হয়েছে যে তথ্য, মার্কেটিং ব্যবস্থাপনা এবং কৃষকের ন্যায্য অধিকার, যেটা স্বল্প মূল্যে ঋণ, এই কয়েকটা সাথে আপনার এটা যদি সমন্বিত কৃষি এবং আধুনিক যন্ত্রপাতি করা যায়, নিশ্চয়ই কৃষি পেশাটা ফেরত আসবে। বেশ মনে জি, আমার মনে হয় আর কিছু যোগ করবে মানে এই প্রসঙ্গে বলছি, কয়েকটা বিষয় এর সাথে অ্যাডও করব। কৃষি ব্যবস্থাটা আমি যেটা প্রথমেই শুরুতে বলেছি, যে আসলে হয় কি, যে কোনো বিষয়ের উদ্যোক্তা লাগে।
উদ্যোক্তা রাষ্ট্রীয়ভাবে যেমন সরকারের একটা উদ্যোগ লাগে, কিন্তু যখন যে কোনো সেক্টর নিয়ে কাজ করেন ওই সেক্টরের যাদের স্টেক হোল্ডার আছে তাদেরও কিন্তু উদ্যোগের সাথে আসতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল ফার্মিং যেগুলো হচ্ছে, আমরা তো 10 কাঠা 10% 50% জমি নিয়ে কাজ করি, আমার ওই মাথা ব্যথা নেই যে আমি কিভাবে বড় কিছু চিন্তা করব। যখন একটা 100 একর 200 একর জায়গা নিয়ে অনেকগুলো কৃষক একত্রে চিন্তা করবে, তখন সরকারেরও সেখানে ইনজেক্ট করতে সুবিধা হবে, তথ্য ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি দেয়া, বীজগুলো দেয়া। আপনি একটা ভালো কথা বলেছেন যে ফ্রেন্ডলি ইকোসিস্টেমটা ফিরিয়ে নিয়ে আসা। ইকো ফ্রেন্ডলি সিস্টেমে আমরা ফেরত না গেলে যেটা হবে, আস্তে আস্তে জমির উর্বরতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে কীটনাশক আর এই সারের কারণে। সো এই জায়গাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি আরও কয়েকটা অ্যাড করি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি রেইজ করি এখানে, সেটা হচ্ছে আমেরিকার একটা পলিসি শিফটিং হচ্ছে। সেটা হলো ক্যাপিটালিজমের একটা বড় ধরনের তাদের পলিসি ছিল আউটসোর্সিং করা। ক্যাপিটালিস্ট মার্কেটে তারা মানি মার্কেটটা নিয়ে বেশি ফোকাস ছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আমেরিকার থেকে অলমোস্ট শেষ হয়ে গেছে। একসময় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইন্ডাস্ট্রিগুলোই মেইন ক্যাপিটালিস্ট সোর্স ছিল, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে আস্তে আস্তে এটা মানি মার্কেটে চলে গেছে, যার কারণে তারা একটা পর্যায়ে সব কিছু আউটসোর্স করেছে। তার মেইন বেনিফিশিয়ারি চায়না এবং তাইওয়ান, কোরিয়া, এগুলো আমরা খুব ছিটে ফোটা কিছু পেয়েছি, কিন্তু আমরা ওটা বেনিফিট নিতে পারিনি। কিন্তু এখন এই ট্যারিফ সিস্টেমের মাধ্যমে গিয়ে এই ক্যাপিটালিজম ফর্মুলাটাকে তারা ব্যাক টু স্কোয়ার ওয়ান, মানে তাদের ইন্ডাস্ট্রিগুলোকে আমেরিকায় ফেরত নেওয়ার একটা পরিকল্পনা ট্রাম্প করেছে। কতটুকু প্র্যাকটিক্যালি পারবে জানি না, বিকজ একবার যখন আপনি লাগাম ছেড়ে দিয়েছেন, এটা টেনে নেওয়া খুব কঠিন ক্যাপিটালিজমে, কারণ মানি কথা বলে সেখানে। যদি সেটা করে তাহলে কিন্তু আমরা একটা বড় ঝামেলায় পড়ে যাব। সেটা হলো যে ধরনের ইন্ডাস্ট্রিগুলোর এখন অ্যাক্সেসগুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে র মেটেরিয়াল থেকে শুরু করে আছে, এটা কিন্তু আবার একটা জায়গায় চলে যাবে। সো আমরা কেন, সারা পৃথিবীতেই এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। আমাদের করণীয় করার মধ্যে একটা ভাইটাল জায়গা, যেহেতু আমাদের লেবার ওরিয়েন্টেড, আমরা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বাইরে যাই, এই জায়গা থেকে আমাদের মানসিকভাবে পরিবর্তন করতে হবে যে আমাদের এই আনস্কিল লেবারের উপরে বেস করে বিশ্বে আমাদের প্রবাসী মার্কেটটাকে চিন্তা করা উচিত না। আমরা এখন ভোকেশনাল ট্রেনিং দিয়ে স্কিল লেবার, যেমন যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, অনেকেই হয়তো শিক্ষা দীক্ষা আছে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলটা নেই। অনেকে তার যে কাজে যাচ্ছে সেই কাজ সম্পর্কে তার নলেজ নেই। এই স্কিল লেবার ফোর্স যদি আমরা এবং ল্যাঙ্গুইস্টিক জায়গা থেকে তাদেরকে ওয়েল ট্রেন করে পাঠাই, তাহলে কিন্তু আমরা মার্কেটটা শুধু মধ্যপ্রাচ্য না, গ্লোবাল মার্কেটে যেতে পারবো। আমেরিকাতে প্রচুর নার্স যায় ভিয়েতনাম থেকে, নার্স পৃথিবীর অনেক দেশেই, জাপান থেকে, জাপানে। আমরা কিন্তু ওই মার্কেটগুলো হারাচ্ছি, এবং সারা পৃথিবীতে এই স্কিল লেবারদের একটা ডিমান্ড এখনও আছে। আমরা ওই শুধু আনস্কিল লেবার নিয়ে ফোকাসড হয়ে আছি, যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, ঘনত্ব বেশি মানুষের জনসংখ্যার, এবং আমাদের পপুলেশন ওয়াইজ আমাদের ল্যান্ড মাস কম। আমরা কিন্তু মানুষ এক্সপোর্ট করা, শব্দটা শুনতে খারাপ লাগে, যে এটা কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হওয়া উচিত। প্রত্যেকটা এমবাসিকে কাজে লাগানো উচিত। আমাদের ট্রেনিং সেন্টার হওয়া উচিত প্রতিটা উপজেলা কেন্দ্রিক, যেখানে ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য যেসব সেক্টরে পৃথিবীতে ডিমান্ড আছে সেই সব জায়গায় স্কিলগুলো তৈরি করা উচিত। এই সরকারের একটা পরিকল্পনার অংশ হিসেবে আমি জানি এটা আছে, এটার বাস্তবায়নটা খুবই দ্রুত করা উচিত। তারপরে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমার কাছে মনে হয়, সেটা হলো প্রাতিষ্ঠানিক। আমরা 71-এর পরে দেশ যে পুনর্গঠনের জায়গাটা ছিল, আমরা কিন্তু এই জুলাইয়ের পরে আমরা কিন্তু আরও পিছন থেকে শুরু করা দরকার। 71 একটা ভঙ্গুর দেশ, সেখানে নতুন করে আপনি কাদামাটিকে শেপ আপ করার সুযোগ ছিল, যেটা সেই সরকার করেনি। আমরা কিন্তু গত 17 বছর ধরে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ড্যামেজ করেছি, শিক্ষা ব্যবস্থাকে ড্যামেজ করেছি, জুডিশিয়ারিকে ড্যামেজ করেছি, আমাদের ব্যুরোক্রেসিকে ড্যামেজ করেছি। সেখানে নেপোটিজম, আমাদের দলীয়করণ করা হয়েছে, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এখন আপনি দুর্নীতি না করাটাই একটা আপনার জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি দুর্নীতি না করেন, আপনাকে ট্রান্সফার করা হবে খাগড়াছড়ি, তো আপনি বাধ্য সিস্টেমের মধ্যে ঢুকে যেতে। সো এই জায়গাতে সরকারকে খুবই ভিজিবল একটা স্টেপ নেওয়া উচিত, যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে জিরো থেকে না, মাইনাস থেকে ইনস্টিটিউশনগুলো আবার জায়গাতে রিশেপ করা উচিত। আমি বিএনপি সরকারকে বলবো না যে তারা দলীয় এজেন্ডা নিয়ে এগুলো করা উচিত।
এগুলো আগামী প্রজন্মের জন্য করা উচিত। কারণ যদি ব্যুরোক্রেসিকে আমরা আওয়ামী লীগের লোক 17 বছর ঢুকেছে আমরা আবার বিএনপির লোক ঢুকাই, এটা করা যাবে না। জুডিশিয়ারিতে জাজ অ্যাপয়েন্ট করা হয়েছে কারা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড, এটা করা যাবে না। আমরা যোগ্যতার ভিত্তিতে, যে কারণে আজকে এই কোটা আন্দোলন দিয়ে যেটা শুরু, যে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ, এই জায়গাতে কিন্তু বিএনপিকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া উচিত যে দেশ পুনর্গঠনটা আমরা কিন্তু একটা নবপ্রজন্মের জন্যে একটা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। বর্তমান প্রধানমন্ত্রী আধুনিক মনসম্পন্ন মানুষ এবং উনি বিশ্ব ব্যবস্থা সম্পর্কে জানেন। আমি আশা করি দ্রুত উনি আগামীতে খুব ইমিডিয়েট কিছু স্টেপ নেবেন যেখান থেকে আমরা এই পুনর্গঠন প্রক্রিয়াটা দৃশ্যমান দেখব। তো আমরা যে সাংবিধানিক আলোচনার মধ্যে ছিলাম সেখানে একটু একবারে শেষ প্রান্তে, আমি আর আপনার কাছে আসতেও পারবো না আসলে। আর তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তো সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে আনলো। জি, এখন এটার ভবিষ্যৎ কী হবে বলে মনে করছেন? ইতিমধ্যেই আইনমন্ত্রী ধারণা দিয়েছেন, যেটা আগের রায়ের সঙ্গেও, এর আগে যখন এটাকে নিষিদ্ধ করা হচ্ছে, যে জুডিশিয়ারিকে, খায়রুল হকের রায়, যে জুডিশিয়ারির সঙ্গে এর সঙ্গে যুক্ত না করা, আইনমন্ত্রী আভাস ইঙ্গিতে সেটা একবার বলেছেন। সো আপনার কি ধারণা যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও প্র্যাকটিক্যালি হচ্ছে যে আমরা তত্ত্বাবধায়ক সিস্টেমটা আমাদের খুবই জরুরি দরকার, এবং এটা বোঝা, এটা কিন্তু দলমত নির্বিশেষে সবাই বুঝেছে এবং 17 বছরের ঘাতে আমরা আরও বেশি বুঝেছি। কিন্তু যে ওয়েতে সংবিধানে এখন আছে, যে জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা যেভাবে আছে, এই প্রসেসটা থাকার কোনো সুযোগ নেই। এই জন্যে, এই যে একটু আগে বলেছিলাম যে এই সরকার কেন সংশোধনীতে যেতে বাধ্য, কারণ এটাও একটা কারণ যে আমি যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে গ্রহণযোগ্য লেভেলে নিতে চাই, অবশ্যই আমাকে এই বর্তমান যে 13তম সংশোধনীর জায়গা, এখানে অ্যামেন্ডমেন্ট আনতেই হবে। এই অ্যামেন্ডমেন্টটা যদি না আনে, এই রায়ের বাস্তবায়ন করে আপনি আবার সেই একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে চলে যাবেন, আবার সেই চিফ জাস্টিসকে নিয়ে একটা খেলা শুরু হবে। তো ওই জায়গা থেকে জুডিশিয়ারিকে সেফ করা এবং দেশকে সত্যিকার একটা নির্বাচনী একটা গ্রহণযোগ্য সিস্টেমে নিতে গেলে এই জায়গাতে একটা অ্যামেন্ডমেন্ট লাগবে। এই রায়টা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। আগে যেমন অতীতের রায়টা একটা বাধা হয়ে কাজ করতো, জুডিশিয়ারির সাথে একটা ক্ল্যাশের জায়গা তৈরি করেছিল, অ্যাটলিস্ট সেই জায়গাটা দূর হলো। জুডিশিয়ারি এটার এগেনস্টে না, কিন্তু এইটাকে রিফাইন্ড ফর্মুলাতে কীভাবে নেওয়া যায়, এটা নিয়ে খুব জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। ধন্যবাদ। অনেক প্রকারের কথা এসেছে। আইন নিয়ে আমি খুব কমই বলতে পারি, বা পারা উচিত আমার, এবং পারতে চাইও না। উনি যথার্থই বলেছেন, ওনার সাথে আমি সম্পূর্ণই একমত। একজন আইনজীবী আর একজন আইন প্রণেতা, একটা বিষয় আপনার আমি তখন বলতে পারিনি, সেটা হচ্ছে প্রবাসী শ্রমিক। দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই লেবার এক্সপোর্ট শুরু করলেন, এরপর কিন্তু নতুন মার্কেট বলতে যেটা এসেছে সেটা ইউরোপ আমেরিকায় কিছু আপনার ট্যাক্সি ড্রাইভার যোগ হয়েছে। এর বাইরে মার্কেট কিন্তু আমরা অনুসন্ধান করিনি বললেই চলে। আমি আমার এ পর্যন্ত আমি 2 মিনিট কথা বলবার স্কোপ পেয়েছি সংসদে। আমি প্রথম কথা বলেছি, বাংলাদেশের আইন প্রায় 369টার মতো আপনার ব্রিটিশ এবং পাকিস্তান আমলের, এটা দ্রুত সংস্কার করে আপডেট করা দরকার। আরেকটা কথা আমি বলেছি যে এই যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে বিদেশি মিশনগুলো আছে, তাদের কাজ কি? যদি বাংলাদেশের জন্য একটা বাজেট থাকে, প্রত্যেকটা মিশনের জন্য একটা বাজেট থাকবে, শুধু খরচের বাজেট থাকবে কেন, ইনকামেরও বাজেট থাকা উচিত। এবং এই মিশনগুলো কি কি কাজ করে, ওইখানে লেবারের কি কি সম্ভাবনা আছে, এটা দেখা। আর এটা আমি সংসদে 2 মিনিট আজ পর্যন্ত সময় পেয়েছি। আমি আজকে ইচ্ছে করেই কথা বলিনি, আমাকে হুইপ সাহেব বারবার বলছিলেন, যেহেতু আমার পিএম নাই, এভরিওয়ান ওয়ান্টস টু শো আপ দেমসেলফ, সো ইটস এ হিউম্যান নেচার। তো আমি বললাম কালকে বলবো, বলে চলে আসলাম টক শোতে। এখন মজার বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন, এটার সাথে আমি প্রথমে একটু বলতে চাই যে বাংলাদেশের শ্রমিকগুলা এই মধ্যপ্রাচ্যে এমন শ্রমিক যারা হচ্ছে নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্ন শ্রমিক, এবং খুবই নিম্নমানের কাজ যারা করে, সেই কাজগুলোই আমাদের এখানকার শ্রমিকরা মধ্যপ্রাচ্যে অধিকাংশ ক্ষেত্রেই করে। ট্যাক্সি, দুবাইয়ে কিছু ট্যাক্সি চালাই। আমি থেকেছি মধ্যপ্রাচ্যে 5 years. I was the MENA country's head finance at that time. So I have that experience. So that's why I'm adding you. So ওই ক্ষেত্রে আপনি যখনই এই রিকনস্ট্রাকশনটা হবে, এই মানের লেবারগুলো মধ্যপ্রাচ্যে লাগবেই।
এটা নাম্বার ওয়ান, এটা আমি মনে করি। কাজে এই শ্রমিকের খুব একটা ব্যত্যয় ঘটবে না। যেইটা আমাদের সমস্যা আমি মনে করি, আপনি যেটা যথার্থ বলেছেন যে আমাদের স্কিলড লেবার নেই। স্কিল লেবার হলে তো এদেশেই চাকরি আছে। আমি তো বললাম তো একটা কর্পোরেটে ছিলাম, ইন্টারভিউ নিলে আমি লোক পাই না কাম করার, অথচ প্রত্যেকদিন আমার কাছে সিভি আছে। আপনি আমাকে ইউসেপ, এই জার্মান ইউসেপ মিরপুরের, এখান থেকে একটা টেকনিক্যাল পাশ করা ছেলে দেন, আমি 20-25-30 হাজার টাকা বেতনের চাকরি দেবো, কালকে আমি দেব। কিছু না হলে আমার সাথে থাকবে, আমার বাড়ি ঘরের ইলেকট্রিক কাজ করবে, দরকার হলে প্লাম্বিং কাজ করবে, ও জানে কাজ, কারণ ওর কাজ শেখানো হয়েছে। বাংলাদেশে যতগুলা কারিগরি কলেজ আছে, যতগুলা কারিগরি স্কুল আছে, কোনোটার কারিগরির ছেলেরা বের হয়ে একটা মাটির বাসন পর্যন্ত তারা বানানোর ক্ষমতা রাখে না। কাজেই যদি সেটাই রাখে তাহলে তো এদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। এদেশের কিন্তু বিজনেসম্যানরা, শুধু আমরা সমালোচনাই করি তাদের, তারা কিন্তু হাড়ভাঙ্গা পরিশ্রম করে, করবার পরও তারা কিন্তু, হ্যাঁ, বাংলাদেশের লেবাররা অনেকক্ষণ কাজ করে, এমনকি পাকিস্তানে, নেপালে, মরিশাসে, মাদাগাস্কার কিংবা কেনিয়াতে কিংবা নাইজেরিয়াতে আপনি লেবার আপনি 8 ঘন্টার বেশি খাটাতে পারবেন না। বাংলাদেশে প্রাইভেট কোম্পানির ছেলেরা, মেয়েরা, এরা কাজ করে 12 ঘন্টা, 14 ঘন্টা, দরকার হলে রাত 3টা পর্যন্ত কাজ করে বাড়িতে যায়। দিস ইজ দ্য কান্ট্রি। সো কিন্তু আমাদের স্কিলড লেবার, ওই যেটার কথা আপনি বলছেন যে প্রোডাকশন, উই নিড প্রোডাকশন, উই নিড প্রোডাকশন, উই নিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওইটা আমাদের নাই। আমাদের ওই ভাত রান্না করার কি বলে ওইটা, ভারত থেকে আসে একটা কি বলে এটা, এখন মহিলারা ওই যে ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক কুকার, প্রেসার মেশিন, এটাও কিন্তু ভারত থেকে আসে, এটাও চায়না থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে। এটা এখানে বানানো হয় না, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ ক্যাপাবিলিটি পিপল। কারণ আমাদের এডুকেশনটাই কিন্তু একটা প্রবলেম। আমাদের যে এডুকেশন হয়, এখন জিপিএ 5 পেয়েছে, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি বলছেন যে আপনি একটা তাগাদাপত্র লেখেন, যেটা আমরা কারবার পদ্ধতিতে ইন্টারমিডিয়েটে পড়েছি, সে অনার্স পাস করে এসেছে, 5 out of 5 জিপিএ, he or she cannot write a letter. সো আপনি কি নিবেন তাহলে? কাজে আমাদের এডুকেশনটা, এই টেকনিক্যাল এডুকেশনটা আমাদের টেকনিক্যালি হওয়া উচিত, এটা শুধু টাকা খরচের জায়গা হওয়া উচিত না। ওটা হলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং মানুষ এখানে ইনভেস্ট করবে। আর মানুষ যদি ইনভেস্ট করে, যদি উৎপাদন হয়, মানুষ ইনভেস্ট করবে। ইনভেস্ট করলে বাজার তো আছে, এখানেই তো বাজার 20 কোটি বাজার, পাশে চায়না আছে, ইন্ডিয়া আছে, তো আমরা তো এগুলো করতে পারি। তো আমাদের ওই জায়গাটাই যদি প্রোডাকশন হয়, এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট হলে সেভিংস হবে, সেভিংস হলে ইনভেস্টমেন্ট হবে। কাজে আপনার লোকাল ইনভেস্টমেন্ট, লোকাল প্রোডাকশনটা খুব বেশি দরকার, যেটা আপনি যথার্থই বলেছেন। আরেকটা কথা আমি বলতে চাই, দেখুন যে আপনি যেটা বলছেন চেঞ্জ কিন্তু জনাব তারেক রহমান শুরু করেছেন, এবং এই কারণে 146 জন ধানের শীষ নিয়ে সবাই নতুন পার্লামেন্ট মেম্বার। এবং আমি নিজেও জানি না, কারণ 22-এ আমি আমার আগের কোম্পানির চাকরি ছেড়ে আমি আন্দোলন সংগ্রামে, যখন শেখ হাসিনা যখন পালাই গেলেন, আমার কিন্তু তখন জেল খাটা, জমি জমা বিক্রি করা, আমি অসহায়, পকেটে টাকা নেই, বাসে চড়ি, আমি কিন্তু আবার চাকরির অফার পেলাম, আমি কিন্তু আবার চাকরি শুরু করলাম। কারণ আমি ভাবিনি যে আমি টিকিট পাবো, কারণ আমাকে তো চিনে না, স্থায়ী কমিটির লোকেরাও চিনে না, কিন্তু এই বিএনপি কিন্তু আমাকে খুঁজে এনেছে। 3 তারিখে যখন আমার মনোনয়ন ডিক্লেয়ার করে, তখন ওই দিন কিন্তু আমি অফিসে, ইউটিউবে আমার কলিগরা এসে বলছে, স্যার আপনি তো মনোনয়ন পেয়েছেন। সো দ্যাট বিউটি ইজ অলসো দেয়ার ইন দিস কান্ট্রি। সো আমি নিশ্চিত তারেক রহমান উইল মেক দ্য কান্ট্রি, বিকজ বিএনপি, আমি শুরুতে যেটা বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম ওই খাদ্য, মানুষ খাবার পেত না, সেখানে খাদ্য এক্সপোর্ট করেছেন, এবং ম্যাডাম খালেদা জিয়া যেভাবে চালিয়েছেন, তারেক রহমান সেরকমই একটা উজ্জ্বল বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ উনি তৈরি করবেন। সে কারণেই উনি ক্লাস 1 থেকে ধরেছেন। কিন্তু দর্শক, অনুষ্ঠানের শেষ হয় আমরা ভালোর দিকে যাচ্ছি। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার মঈন ফিরোজী এবং মিস্টার ফজলে হুদা বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম যে সরকার ঠিক পথে আছে না, খানিকটা লাইনচ্যুত হচ্ছে, জন আকাঙ্ক্ষা পূরণে কতটা অঙ্গীকারবদ্ধ।
সেই জায়গা থেকে আসলে আমার দুই অতিথি মোটামুটি একমত যে সময়টা যেটুকু পার হয়েছে তাতে এই সিদ্ধান্তে উপনীত হবার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র কাঠামোর সংস্কার বা জুলাই সনদ, সংবিধান, এইসব আলোচনার বাইরেও দুই অতিথি অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন। তার মধ্যে কৃষি প্রাধান্য পেয়েছে, তার মধ্যে যে আমাদের বৈদেশিক কর্মসংস্থান, তাদের স্কিল ডেভেলপমেন্ট, নানা বিষয়ে আলোচনার মধ্যে এসছে। আমার ধারণা যে নীতি নির্ধারকরা এই বিষয়গুলোতে অনেক গুরুত্ব দেবেন এবং সংসদ যদি কেবলমাত্র ওই রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্যে, যেটা খুবই জরুরি এবং এটা শুধু দেশের জন্য জরুরি না, যারা ক্ষমতা আছেন তাদের ভবিষ্যতের জন্য জরুরি, শুধু ওর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু দেশ কিন্তু বিপদের মধ্যে বা সংকটের মধ্যে পড়বে এবং সেই সংকট উত্তরণের জন্য সবগুলো বিষয়ে নজর দিতে হবে, সামগ্রিকভাবে সমস্ত কিছু চিন্তা করতে হবে। যেমন আজকের যে সংকট, আমরা জ্বালানি সংকট নিয়ে কথা বলছিলাম, এই সংকটের দায় এই সরকারের নয়, এই সংকটের দায় কেবলমাত্র দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এর বহির্বিশ্বের জন্য অনেকাংশে দায়ী। কিন্তু সত্যটা জনসমক্ষে প্রকাশ করা, এই জায়গায় একটু ট্রান্সপারেন্সির অভাব অনেকে আছে মনে করেন এবং সবসময় আগের সরকারের মতো অস্বীকার করবার যে প্রবণতা, সেই প্রবণতার মধ্যে আটকে থাকলে কিন্তু শেষ পর্যন্ত সরকারই নানা ধরনের সমালোচনার মুখে পড়বে। কাজে সত্যটা তুলে ধরা, জনগণকে মানসিকভাবে প্রস্তুত রাখা, একই সঙ্গে সমস্যার বা সংকট সমাধানের উদ্যোগ নেওয়া, সেটাই হচ্ছে একটা ভালো সরকারের কাজ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।